জাভাতে নেটওয়ার্কিং কনসেপ্টটা হচ্ছে যে আমরা আসলে একটা পিসি থেকে আর একটা পিসির সাথে কানেকশন তৈরি করা, মূলত ডাটা আদান প্রদানের জন্য এ ধরনের কানেকশন তৈরি করা হয়ে থাকে। তো এই কানেকশনগুলো তৈরি হওয়ার জন্য একটা পিসি থেকে আর একটা পিসিতে এর ধরনের কানেকশন তৈরি হওয়ার জন্য আমাদের দুইটা জিনিস দরকার হয়, সেটা হচ্ছে হোস্ট এবং পোর্ট নাম্বার। হোস্ট এবং পোর্ট নাম্বারের মাধ্যমে একটা সার্ভার এবং একটা ক্লায়েন্ট পরস্পরের সাথে সামঞ্জস্য তৈরি করে, এবং এই কাজে ব্যবহার করা হয় হচ্ছে java.net এই প্যাকেজটা। java.net এই প্যাকেজের মধ্যে সার্ভার সকেট এবং সকেট দুইটা ক্লাস আছে। এই দুইটা ক্লাসকে ব্যবহার করে মূলত একটা পিসি আরেকটা পিসির সাথে কানেকশন তৈরি করে। তো যখন একটা সার্ভার সকেট তৈরি করা হয় তখন সার্ভার সকেটের জন্য একটা নির্দিষ্ট পোর্ট নাম্বার প্রয়োজন হয়। তো এই পোর্ট নাম্বারগুলো হচ্ছে আবার 16 বিট নাম্বার পোর্ট নাম্বারগুলো, এবং এখানে কি প্রোটোকল ব্যবহার করা হচ্ছে? TCP/IP বা ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করা হচ্ছে। এবং এই যে পোর্ট নাম্বারগুলো ব্যবহার করা হয়, এই পোর্ট নাম্বারটা 1024 পর্যন্ত, 0 থেকে 1024 পর্যন্ত যে পোর্ট নাম্বার, এই পোর্ট নাম্বারগুলো হচ্ছে রিজার্ভ পোর্ট নাম্বার, এবং এগুলো বিভিন্ন পারপাসে ইউজ করা হয়। ওই 1024 পর্যন্ত পোর্ট নাম্বারগুলো রিজার্ভ, ওগুলো নির্দিষ্ট ইউনিক পোর্ট নাম্বার। তো যখন আমরা কোনো পোর্ট নাম্বার ব্যবহার করব, তখন 1024-এর বাইরে যে কোনো পোর্ট নাম্বার আমাদেরকে ইউজ করতে হবে। এই প্রোগ্রামের মধ্যে আমরা দেখব যে একটা সার্ভার এবং একটা ক্লায়েন্ট পরস্পরের মধ্যে তথ্য আদান প্রদান করছে। সার্ভার এবং ক্লায়েন্ট হিসাবে আমরা এই কারেন্ট পিসিটাকেই দেখাচ্ছি, সেই জন্য এই পিসিটাই সার্ভার, আবার এই পিসিটাই ক্লায়েন্ট। তো এমন হতে পারে যে অন্য কোনো মেশিন থেকে এই পিসির সাথে আবার সংযোগ স্থাপন করা যেতে পারে, যেরকম ক্লায়েন্ট সার্ভার বেস চ্যাটিং সিস্টেমের ক্ষেত্রে যে জিনিসটা হয়। চ্যাটিং সিস্টেমেরই একটা ইনিশিয়াল ফেজ আমরা দেখব, যে প্রথমে সার্ভার রানিং করবে, এরপরে এখানে ক্লায়েন্ট এবং সার্ভার, এটা হচ্ছে ক্লায়েন্টটা আসলে ডিপেন্ড করবে সার্ভারের উপর, অর্থাৎ যখন আমরা সার্ভার রানিং না করে ক্লায়েন্টকে রানিং করতে যাব, তখন এই কানেকশনটা রিফিউজড হবে। দ্যাট মিনস ক্লায়েন্ট সার্ভারের উপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ সার্ভার আগে রানিং করতে হবে, এরপরে ক্লায়েন্ট রান কল হবে, অর্থাৎ এটা সার্ভার ডিপেন্ডেন্ট। তো একটা সার্ভার তৈরি করার জন্য আমরা সার্ভার সকেট ক্লাসের একটা অবজেক্ট তৈরি করব। সার্ভার সকেট এটা একটা ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে নিয়ে নিয়েছি আমরা। এখানে বিভিন্ন ধরনের এক্সেপশন হতে পারে। সার্ভার সকেটের মধ্যে নিউ সার্ভার সকেটের মধ্যে আমরা হচ্ছে ওই 1024-এর বাইরে যে কোনো পোর্ট নাম্বার ব্যবহার করব। এই পোর্ট নাম্বারটা ব্যবহার করেই ক্লায়েন্ট আবার এই সার্ভারের সাথে সংযুক্ত হবে, ঠিক আছে? তো সুতরাং এখানে যে পোর্ট নাম্বারটা আমরা ইউজ করব, ক্লায়েন্টকে সেই পোর্ট নাম্বারটা জানতে হবে। এরপরে এই সার্ভারটা যখন আমরা রানিং করব, তখন সার্ভার থেকে গেট ইন্টারনেট অ্যাড্রেস ডট গেট লোকাল অ্যাড্রেস ডট গেট হোস্ট অ্যাড্রেস, এখান থেকে সে আমাকে একটা প্রিন্ট আউট দিবে যে সার্ভারটা কোন হোস্টের মধ্যে। জেনারেলি এটা হচ্ছে আমার মেশিনের আইপি অ্যাড্রেস, এই মেশিনের আইপি অ্যাড্রেস এটা হচ্ছে আমার হোস্ট অ্যাড্রেস। এখান থেকে আমরা যে গেট হোস্ট অ্যাড্রেস নিলাম, এটা হচ্ছে আমার মেশিনের আইপি অ্যাড্রেস, এবং এটা আমরা 3000টা স্ট্যাটিকভাবে দিয়ে দিলাম, কারণ 3000টা এখানে আমি এই পোর্টের মাধ্যমে এই সার্ভারটা তৈরি করছি। অর্থাৎ এখানে এই 3000 নামক যে পোর্টটা আছে, আমার এই আইপি অ্যাড্রেসটা এই 3000 নামক পোর্টে ওপেন হলো, এবং সে এখন ক্লায়েন্টকে রিসিভ করার জন্য প্রস্তুত। রান দ্য ক্লায়েন্ট, আমরা এখন ক্লায়েন্টকে রান করব, এবং এইখানে এই সার্ভার সকেটটা কি করবে, এখন আমরা এখানে একটা সকেটের অবজেক্ট তৈরি করব, এবং
এই সকেটের মধ্যে আমরা বলবো যে রেডি টু অ্যাকসেপ্ট দ্য ক্লায়েন্ট, এটা বলার জন্য আমরা বলবো সার্ভার ডট অ্যাকসেপ্ট, অর্থাৎ যখন কোনো ক্লায়েন্টের রিকোয়েস্ট আসবে সেই ক্লায়েন্টের রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করবে হচ্ছে সার্ভার ডট অ্যাকসেপ্ট, এটা সকেটের অবজেক্টের মধ্যে থাকে। এখন এই যে রিকোয়েস্ট তো আসলো, এখন তথ্য আদান প্রদান করার জন্য আমরা ব্যবহার করব হচ্ছে আইও প্যাকেজকে। তো বাফার রিডার বা হচ্ছে ইনপুট স্ট্রিম এগুলোকে ব্যবহার করব, আউটপুট স্ট্রিম প্রিন্ট দেওয়ার জন্য প্রিন্ট স্ট্রিম, আউটপুট স্ট্রিম এগুলোকে ব্যবহার করব। তো এরপরে সার্ভারটা যখন আমরা এই অবস্থায় আসলো তখন সার্ভারটা এই ক্লায়েন্টকে অ্যাকসেপ্ট করার জন্য প্রস্তুত, এবং এইখানে এই যে সার্ভার ডট অ্যাকসেপ্ট এই মেথডটা আসলে অ্যাকসেপ্ট করার জন্য রেডি, সে কারণে এইখানে এসে সে ওয়েট করছে। সার্ভার ডট অ্যাকসেপ্ট যখনই কোনো সার্ভার কোনো ক্লায়েন্টের রিকোয়েস্ট আসবে তখন সে এখানে অ্যাকসেপ্ট করবে এবং পরবর্তী কাজগুলো করবে। এই অবস্থায় সে ওয়েটিং করছে, সার্ভারটা অ্যাকসেপ্ট করছে ক্লায়েন্টের জন্য। এখন আমরা আসি ক্লায়েন্টের মধ্যে গিয়ে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এখানে সকেটের একটা অবজেক্ট তৈরি করব, এবং এই সকেটের অবজেক্টটা আমরা এখানে হচ্ছে ওই নির্দিষ্ট পোর্ট, আর এখানে যেহেতু আমার একই মেশিন সেজন্য লোকাল হোস্ট ব্যবহার করা হচ্ছে, অর আইদার আমরা হচ্ছে এখানে এই আইপি অ্যাড্রেসটা ব্যবহার করতে পারি। এই আইপি অ্যাড্রেসটা হচ্ছে সার্ভারের আইপি অ্যাড্রেস, অর্থাৎ এই ক্লায়েন্টটা এই সার্ভারের সাথে, দ্যাট মিনস লোকাল হোস্টের সাথে কানেক্ট হওয়ার ট্রাই করবে। ক্লায়েন্ট কানেক্টেড, যদি এই হোস্ট এবং এই পোর্ট সে ওপেন পায় তাহলে এটা কানেক্টেড হয়ে যাবে। তাহলে সার্ভার রানিং অবস্থায় আছে, আমরা এখন ক্লায়েন্টকে রানিং করব। যখনই ক্লায়েন্ট কানেক্টেড হয়ে যাবে তখন ক্লায়েন্ট এখানে সার্ভারকে একটা মেসেজ পাঠাবে প্রিন্ট স্ট্রিম অবজেক্টের মাধ্যমে, আউট ডট প্রিন্ট হ্যালো ফ্রম ক্লায়েন্ট /n। এই লাইনটা পাঠিয়ে দেওয়া হলো আউট ডট প্রিন্ট হচ্ছে এখানে একটা প্রিন্ট স্ট্রিমের অবজেক্ট তৈরি হয়েছে, এবং এই প্রিন্ট স্ট্রিমের অবজেক্টটা তৈরি হয়েছে যে ক্লায়েন্ট ডট গেট আউটপুট স্ট্রিম, অর্থাৎ এখানে সে এই সকেটের মধ্যে একটা আউটপুট স্ট্রিম দিবে। এটা আমাদের সিস্টেমে আউটপুট স্ট্রিমটা দিবে না, আউটপুটটা দিবে হচ্ছে সে এই সকেটের মধ্যে, এবং এই সকেটটা যেই হোস্ট এবং যেই পোর্টে তৈরি হয়েছে সেই হোস্ট এবং সেই পোর্টে একটা আউটপুট প্রিন্ট দিবে হ্যালো ফ্রম ক্লায়েন্ট। তাহলে এই হোস্ট এবং এই পোর্টের মধ্যে একটা লাইন আমরা পাঠিয়ে দিলাম, দ্যাট মিনস ওই সার্ভারের কাছে এই লাইনটা পাঠিয়ে দিলাম। আউট ডট ফ্ল্যাশ মানে এই অবজেক্ট ডট ফ্ল্যাশ রিটার্ন করবে যে যদি আর কোনো স্ট্রিম থাকে সেটাকে সে তৎক্ষণাৎ রাইট করে দিবে, অর্থাৎ আউট ডট ফ্ল্যাশ নিশ্চিত করবে যে যতগুলো আর কোনো স্ট্রিম যদি থাকে তাহলে সে ইমিডিয়েট সেটাকে এই সকেটের মধ্যে রাইট করে দিবে। এই অবস্থায় সে এটাকে রাইট করে দিল। রাইট যখন করে দিল তখন সার্ভার ইতিমধ্যে সার্ভারটাকে অ্যাকসেপ্ট করার পরে ওই প্রান্ত থেকে যেটা রাইট করা হয়েছে এই প্রান্ত থেকে সেটাকে রিড করতে হবে। সেজন্য আমরা বাফার রিডারের একটা অবজেক্ট দিলাম, বাফার রিডারের অবজেক্ট। এই অবজেক্টটা আবার আমরা তৈরি করলাম হচ্ছে এই সকেট ডট গেট ইনপুট স্ট্রিম, আর ওইখানে ছিল সকেট ডট গেট আউটপুট স্ট্রিম। যেহেতু আমরা ডেটাটাকে রিড করব, এখন এখানে আমরা ইনপুট স্ট্রিমের অবজেক্টের নাম দিলাম, বাফার রিডারের অবজেক্টের নাম দিলাম হচ্ছে ইন, আর ওইখান থেকে যেহেতু আমরা রিড করব তাহলে ইন দ্যাট মিনস বাফার রিডার ডট রিড লাইন, এটার মাধ্যমে সে রিড করবে এবং লাইনটাকে প্রিন্ট দিবে। ক্লায়েন্ট এখানে কি পাঠিয়েছিল, হ্যালো ফ্রম ক্লায়েন্ট, এই লাইনটা সে এখানে রিড করলো এবং প্রিন্ট দিয়ে দিল। রিড করার পরে দ্যাট মিনস এখানে ওপেনিং দ্য ইনপুট স্ট্রিম অ্যান্ড রিড ডাটা ফ্রম ক্লায়েন্ট কানেকশন, এই লাইনটার মাধ্যমে ক্লায়েন্ট থেকে সে ডাটা রিড করবে। ডাটাটা রিড করে সে এখানে প্রিন্ট দিয়ে দিল। প্রিন্টটা সে কোথায় দিবে, তার সার্ভারের মধ্যে দিবে। এরপরে যখন সে একটা লাইন প্রিন্ট পেয়ে গেল, এবারে সে নিজে একটা কিছু পাঠাবে ওই ক্লায়েন্টের কাছে। এই জন্য আমরা আবার এখানে প্রিন্ট স্ট্রিমের একটা অবজেক্ট তৈরি করলাম এবং ওই সকেটের কাছে, দ্যাট মিনস সকেটটা যেই পোর্টে ওপেন হয়েছে, এখানে আবার আউটপুট স্ট্রিমের অবজেক্ট দিয়ে আমরা আউট ডট প্রিন্ট বলে ওয়েলকাম বাই সার্ভার, মানে সার্ভার আবার এটাকে পাঠাবে যে ওয়েলকাম বাই সার্ভার একটা কিছু পাঠাচ্ছে যেটা আবার ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করবে। এরপরে ক্লায়েন্ট কী করলো, ক্লায়েন্ট ওই সেম কাজটা, দ্যাট মিনস এখানে সার্ভার যে কাজটা রিড করার জন্য যে কাজটা করছে, ক্লায়েন্ট এখানে এখন আবার সেই কাজটা রিড করার জন্য করবে এবং এই লাইনটাকে প্রিন্ট দিয়ে দেবে। ফাইনালি এখানে ইনপুট স্ট্রিমকে ক্লোজ করে দেওয়া হলো,
আউটপুটের জন্য যে আউটপুট স্ট্রিম তৈরি করা হয়েছিল এগুলোকে চ্যানেল যতগুলা রিসোর্স তৈরি করা হয়েছিল সেগুলোকে ক্লোজ করে দেওয়া হলো। ঠিক একইভাবে এও যখন এটাকে পাঠায় দেওয়ার পরে আউটপুট এবং আউটপুট স্ট্রিম বা প্রিন্ট স্ট্রিমের অবজেক্ট এবং ইনপুট স্ট্রিম বাফার রিডারের অবজেক্ট এগুলোকে ক্লোজ করে দিল। তাহলে সার্ভারটা আমাদের রানিং অবস্থায় আছে। এখন রান দ্য ক্লায়েন্ট, এখন যদি আমরা ক্লায়েন্টকে রান করি তাহলে খুব দ্রুত ক্লায়েন্ট যখন রান করলো তখন প্রিন্ট হয়ে গেল ক্লায়েন্ট কানেক্টেড হওয়ার সাথে সাথে সে হ্যালো ফ্রম ক্লায়েন্ট একটা লাইন পাঠিয়ে দিছে। এই লাইনটা আমরা সার্ভারে গিয়ে আউটপুট পাবো যে হ্যালো ফ্রম ক্লায়েন্ট। তাহলে ক্লায়েন্ট এই লেখাটা বা এই টেক্সটগুলো পাঠিয়ে দিছে কার কাছে? সার্ভারের কাছে, হ্যালো ফ্রম ক্লায়েন্ট। সার্ভার আবার এটাকে ধরে প্রিন্ট করার পরে সে দেখাচ্ছে যে প্রিন্ট করার পরে এই লাইনটা ধরে সে প্রিন্ট দিচ্ছে। প্রিন্ট দেওয়ার পরে আবার এই সার্ভার পাঠিয়ে দিচ্ছে ওয়েলকাম ফ্রম সার্ভার। এই জিনিসটা আবার সার্ভার থেকে ক্লায়েন্টের কাছে চলে যাচ্ছে। ক্লায়েন্ট আবার এটা প্রিন্ট দিচ্ছে যে ওয়েলকাম বাই সার্ভার। এই লেখাটা আবার ক্লায়েন্ট ধরে প্রিন্ট দিচ্ছে। ফাইনালি ক্লায়েন্টও ক্লোজ হয়ে যাচ্ছে, সার্ভারও ক্লোজ হয়ে যাচ্ছে, দুইটাই ক্লোজ হয়ে যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি জাস্ট ওয়ান ওয়ে মানে হচ্ছে একবার তারা প্রিন্ট দেওয়ার পরে সার্ভারও বন্ধ হয়ে যাচ্ছে, ক্লায়েন্টও বন্ধ হয়ে যাচ্ছে। তো এভাবে আমরা দেখলাম যে দুইটা মেশিনের মধ্যে, এটা যেহেতু আমরা লোকাল হোস্ট থেকে করছি সুতরাং এটা লোকাল হোস্টে দেখা যাচ্ছে, বাট এটা যদি দুইটা মেশিনের মধ্যে হয় তাহলে সার্ভার এবং ক্লায়েন্টের মধ্যে ডাটা আদান প্রদান করা যাবে। সেক্ষেত্রে শুধুমাত্র কোন সার্ভারের সাথে কানেক্টেড, ক্লায়েন্টটা কোন সার্ভারের সাথে কানেক্টেড হবে সেই সার্ভারের হোস্ট এবং পোর্ট নাম্বার এটা জানা থাকলেই ক্লায়েন্টটা সেই হোস্ট এবং পোর্টের সাথে কানেক্টেড হতে পারবে, অন্যথায় পারবে না। আর এটা যদি আমরা এমন করতে চাই যে এখন ক্লায়েন্ট কিছু মেসেজ দিল, সার্ভার কিছু মেসেজ দিল এবং এটা একটা চলমান প্রসেসে চলতে থাকবে, তাহলে এখানে আমাদেরকে একটা আনটারমিনেটেড লুপ ব্যবহার করতে হবে। এর পরবর্তীতে যদি আমরা চাই যে একাধিক ক্লায়েন্ট সংযুক্ত হবে, তো একাধিক ক্লায়েন্ট যদি কনকারেন্টলি কাজগুলো করতে চাই তখন আবার আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে মাল্টি থ্রেড ইউজ করতে হবে। তা না হলে একাধিক ক্লায়েন্ট একসাথে এখানে মেসেজ আদান প্রদান করতে পারবে না। তো আমরা বেসিকটা দেখলাম যে কিভাবে আসলে একটা ক্লায়েন্ট এবং একটা সার্ভার বা দুটো মেশিনের সাথে কিভাবে আসলে আদান প্রদান করা যায়। এখানে মূল ইয়েটা হচ্ছে যে আমরা ব্যবহার করব হচ্ছে java.net এই প্যাকেজটা ব্যবহার করব এবং এই প্যাকেজের মধ্যে মূলত হচ্ছে সার্ভারের জন্য সার্ভার সকেট আর সকেট এই দুইটা ক্লাসকে ব্যবহার করে আমরা এই দুটো কানেকশন তৈরি করতে পারি। আর রিড রাইটের জন্য ব্যবহার করছি হচ্ছে আইও ইনপুট আউটপুট প্যাকেজকে। এটার মাধ্যমে তথ্য সার্ভার থেকে ক্লায়েন্ট থেকে সার্ভার, দেখুন দুইটা মেশিনের মধ্যে আদান প্রদান হচ্ছে। এই ব্যাপারটাকে আসলে বলা হচ্ছে জাভা নেটওয়ার্ক।